নিষ্প্রভ এবং মানুষের মধ্যে কোনো আনন্দ উচ্ছ্বাস তেমনটা ছিল না। তার মুখ্য কারণ যেমন রেগা টুয়েপের কাজের পেমেন্ট দেয় নাই, কতগুলি ডিপার্টমেন্ট থেকে যুক্ত, যেটা বামফ্রন্ট সরকারের সময় সমস্ত ডিপার্টমেন্টের মাধ্যমে প্রচুর কাজ দেওয়া হয়, তাও দেননি। এবং আলটিমেটলি সাধারণ মানুষের কাছে কোনো পয়সা নেই। মানুষের কাছে যদি কোনো আয় উপার্জন না থাকে তাহলে কি করে এই আনন্দ উৎসবে অংশগ্রহণ করবে? এবং গ্রামাঞ্চলে তো মানুষের মধ্যে বলা যায় পুজো সম্পর্কে কোনো ইয়েই ছিল না, তাদের মধ্যে কোনো সারাই ছিল না গ্রামাঞ্চলে। শহরও অনেকটা তাই। লক্ষ্য করা গেছে যে এবার দুর্গোৎসবের সময় চাঁদার জুলুমটা আগের চেয়ে অনেক বেশি বেড়েছে। গাড়ি আটকে চাঁদা তোলা, ব্যবসায়ীদের এবং ব্যবসায়ীরা প্রতিবাদ করলে উল্টো তাদের বিরুদ্ধে মামলা করে দেওয়া, রাস্তা রোকো করা, এই ধরনের অসংখ্য ঘটনা গোটা রাজ্যে ঘটেছে, চাঁদার জুলুমের ঘটনা ঘটেছে। এবং এই ক্ষেত্রে দেখা যায় তেমন কোনো বড় ব্যবস্থা নিতে পারেননি। এবং গোটা দুর্গোৎসবের সময় লক্ষ্য করা যাচ্ছে মন্ত্রী নেতাদের ফ্ল্যাক্সে ভাসিয়ে দিয়েছেন। এই অর্থ কোত্থেকে আসলো? এবং এটা নিশ্চয়ই সরকারি থেকে টাকা খরচ করা হয়েছে। একটা ডিপার্টমেন্ট থেকে পঞ্চায়েত সচিবদেরকে নির্দেশ দেওয়া হয়েছে এই ফটো টাঙাতেই হবে এবং তার ফটো আবার ডিপার্টমেন্টে পাঠাতে হবে। এইভাবে সরকারি রেগার টাকা দিতে পারে না, টুইবের টাকা দিতে পারে না, কিন্তু এই টাকাটা কোত্থেকে আসে? এই টাকাটা কোত্থেকে খরচ করে? এবং প্রচুর পরিমাণ টাকা সেখানে খরচ করেছেন শুধু তাদের ফটো টাঙানোর জন্য। মানুষ একটা ধর্মীয় অনুষ্ঠানে যায় তাদের আচার আচরণ করার জন্য, সেখানে গিয়ে দেখা গেল তাদের ফটো দেখতে হয়, এই অবস্থা। এবং সাধারণ মানুষের মজুরি দিতে পারেন না, কিন্তু এর জন্য প্রচুর অর্থ তারা সেখানে খরচ করতে পারেন। গাড়ি দুর্ঘটনা এই সময়ে বেড়েছে এবং কিছু মৃত্যুর ঘটনা লক্ষ্য করা গেছে। এবং সেখানে দেখা গেছে যে প্রচুর পরিমাণ অর্থ খরচ করা হয়েছে কিন্তু তার বেশি আতিশয্য যেখানে যে রাজ্যে মানুষের টুইবের পেমেন্ট দিতে পারে না, রেগার পেমেন্ট দিতে পারে না, সাধারণ মানুষের কোনো কর্মসংস্থানের সুযোগ করতে পারে না, বেকারের রাজ্য ছেয়ে গেছে, সেখানে এই ধরনের উৎসব করার আপত্তি নেই, কিন্তু করতে গেলে তো তার একটা সীমাবদ্ধ থাকবে। সেখানেও প্রচুর পরিমাণ অর্থ তারা খরচ করেছেন, কিন্তু তেমন কিছু আমরা যেটা নজরে পড়েছে নেই। এবং এই অবস্থাটা উল্টো দিকে লক্ষ্য করা যাচ্ছে, আইন শৃঙ্খলার একটা অবনতি মারাত্মকভাবে পাওয়া যায়। এই ক্ষেত্রে চিহ্নিত করা, কি করে এই ঘটনা ঘটলো তা বের করে নিয়ে আসা, এগুলো তো মানুষের সম্মুখে ধরা পড়ছে না। এই যেমন আমার রাজ্যের একটা অনেকটা প্রতিনিয়ত ঘটনা সেটা পরিণত হয়ে গেছে, এই পরিস্থিতি চলছে। এবং দেখা যায় যে মহিলাদের উপর নির্যাতন এই সময়ের মধ্যে ব্যাপক আকার নিয়েছে। আপনারা জানেন উদয়পুরের ঘটনা, একজন মহিলাকে সেখানে পুড়িয়ে মারা হয়েছে এবং মির্জাতে। এবং তারপরে যেটা লক্ষণীয়, সিপিএমের একজন লোকাল কমিটির সম্পাদিকা পার্টির এবং নারী নেত্রী, তাদের একটা সম্মেলন ছিল। আগের দিন তিনি বাড়ি শিশু, আপনারা জানেন যে করবুকের শুকনাছড়ি এলাকাতে সেই সন্তান বিক্রি করেছেন। যা পরে অবশ্য সেটা তাকে উদ্ধার করে ফিরিয়ে আনা হয়েছে। কিন্তু পরিস্থিতিটা কত গভীরে, কোন জায়গায় নিয়ে গেছেন রাজ্যের পরিস্থিতি, আর্থিক সংকটটা কত গভীরে, এর থেকে এটা বোঝা যাবা, বুঝতে কোনো অসুবিধা হয় না। এবং লক্ষ্য করা গেছে যে এই দুর্নীতির পয়সা টয়সা নিয়ে নিজেদের মধ্যে মারপিট টারপিটগুলো লক্ষ্য করা যায়। বিভিন্ন জায়গাতে মারপিট, তোলাবাজিকে কেন্দ্র করে এগুলো চলছে। দুর্নীতি তো এখন প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে, উপর থেকে নিচ, নিচ থেকে উপর, সর্বত্র দুর্নীতি চলছে। প্রতিদিন সংবাদ মাধ্যমে বিভিন্ন বিষয় প্রকাশিত হচ্ছে, কিন্তু সরকারের নিয়ম হল সংবাদ মাধ্যমে যদি কোনো কিছু প্রকাশিত হয় তা এনকোয়ারি দিয়ে দিতে হয়, এনকোয়ারি রিপোর্ট সংগ্রহ করতে হয়, সেখানে যদি কেউ যুক্ত থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয়। এই যে সংবাদগুলো একটার পর একটা দুর্নীতির অভিযোগ উঠছে, কয়টা ক্ষেত্রে ব্যবস্থা নিয়েছেন, কয়টা ক্ষেত্রে গ্রেপ্তার করা হয়েছে? ইভেন এই যে এএমসি আগরতলা পুর নিগমের যে 16 কোটি টাকা, এটারও তো এখন পর্যন্ত কোনো হদিশ আমরা নজরে পড়ছে না। এবং প্রকৃত অপরাধী ধরা, টাকাটাকে উদ্ধার করা, এগুলো সম্পর্কে কোনো হদিশ। এবং শুধু তাই না, অহরহ সর্বত্র প্রায় সমস্ত ডিপার্টমেন্টে এটা চলছে। এবং এগুলো সময়ে সময়ে বিভিন্নগুলো বেরোচ্ছে। আমরা বলবো এগুলো তদন্ত হোক, যারা এগুলোর সঙ্গে যুক্ত তাদেরকে চিহ্নিত করুক, ব্যবস্থা নেওয়া হোক। নেবে কিনা সেটা তাদের ব্যাপার। এবং এটা উপর থেকে নিচ যখন ছড়িয়ে যায় তখন স্বাভাবিক কারণে এটা সম্পর্কে বলার কেউ থাকে না, এই পরিস্থিতি সেখানে তৈরি হয়েছে। এডিসি এলাকা তো চলছে পাল্লা দিয়ে দুর্নীতি, তিপ্রামথা দল,
এডিসি যা অর্থ যাচ্ছে সেটা নিজেদের মধ্যে ভাগ বটরা করে নিচ্ছেন। এবং সেখানে তো আরও মানে গ্রামীণ এলাকা, বিশেষ উপজাতি এলাকায় তো খুব খারাপ অবস্থা, এবং সেখানে কাজ নেই, কর্ম নেই, কিচ্ছু নেই। এবং নানা দিক থেকে ইভেন এই যে রাবার চাষি যারা রাবার টাবার চাষ করতেন তাদেরও তো রাবারের দাম পড়ে গেছে। সর্বক্ষেত্রে একটা মানুষের উপর আর্থিক সংকটের বোঝা সেখানে বাড়ছে, পরিস্থিতি তৈরি হয়েছে। এগুলি নিয়ে যেহেতু প্রতিবাদ বাড়ছে, সাধারণ মানুষ রাস্তায় নামছেন, প্রতিবাদে সামিল হচ্ছেন, এটাকে বিজেপি দল সহ্য করতে পারে না। তারা তাদের ফেসিবাদী দৃষ্টিভঙ্গি থেকেই আমাদের অফিসগুলো আবার নতুন করে, এমন আগেও অনেক অফিস ভাঙচুর করেছেন, পুড়িয়ে দিয়েছেন, এবং অফিসগুলো খুলতে দেন এই ঘটনা আছে। এবং সেখানে লক্ষ্য করা গেছে তারা আপনারা শুনেছেন যে কমলপুরে 4-5টা অফিস তারা ভেঙে দিয়েছেন মাঝরাতে গিয়ে। তার খোয়াইতেও একই অবস্থা করেছে, মেইন শহরের ওপর থানার কাছেই এই ধরনের ঘটনা সংঘটিত করেছেন। এদিকে প্রতাপগড়েও এই ঘটনা তারা সংঘটিত করেছেন। মথারও একটি অফিস, এই জিরানিয়া মহকুমার শান্তিনগর গ্রাম পঞ্চায়েতে একটা অফিস ছিল, সেটাও ভেঙে দিয়েছেন। এগুলোর সঙ্গে সব শাসক দল যুক্ত, শাসক দল এগুলো করছেন, এবং সেখানে কোনো শাস্তি হয় না আসামিরা। তাহলে একটা স্বীকৃত রাজনৈতিক দল তার অফিস খুলে রাখতে পারবে না, অফিস ভেঙে দেবে রাতের অন্ধকারে গিয়ে। এবং এগুলো যে তারা গত 7-8 বছর ধরে করছেন, এটা কি চলবে? এটা চলতে দেওয়া যায়? এবং গণতন্ত্রের ল্যাশমাত্র নেই, যে এটা বোঝা, গণতন্ত্রের মুখোশটা আছে, গণতন্ত্রের ল্যাশমাত্র নেই, এটাকেই বলে যে নিউ ফেসিস্ট গভর্নমেন্টের দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ। এবং এই লাইনেই তারা সেখানে অগ্রসর হচ্ছেন। এমনকি আগরতলা শহরে থানার নাকের ডগায়, এবং দেখলাম পট্টপট্টিকেও বেরিয়েছে, তৃণমূলের একটা অফিস ছিল, এটাও তো ভাঙচুর করেছে তৃণমূলের অফিস। এবং এই লোকে অবস্থা, অর্থাৎ যারাই বিরোধিতা করবে সরকারে বা কথা বলবে তাদের রেহাই নেই। পরিষ্কারতা, বিরুদ্ধ কোনো মত তারা টলারেট করতে পারছেন না। সাম্প্রদায়িক সুরসুরি, একদিকে হিন্দু মুসলিম সুরসুরি বিভাজনের রাজনীতি বিজেপি করছেন, আরেকদিকে মতা জাতি উপজাতির মধ্যে একটা যে ঐক্য সম্প্রীতি, এটা রাজ্যের উন্নতি অগ্রগতির অন্যতম প্রধান শর্ত। আমাদের রাজ্যে এটা ঐতিহ্য, এবং এখানে জাতি উপজাতির মধ্যে যে ঐক্যটা, এটাকে দুর্বল করার জন্য মথা যেমন উস্কানিমূলক কথাবার্তা, উস্কানিমূলক স্লোগান এই সমস্ত দিচ্ছেন। আরেকটা দল আমরা বাঙালি, এরাও লক্ষ্য করেছে কোনো কোনো জায়গাতে সেখানে পথসভা করে বা মিটিং করে ডেপুটেশনের নামে উস্কানিমূলক কথাবার্তা বলছেন। এটা আমাদের রাজ্যের শান্তি সম্প্রীতির ঐক্যের বিরোধী। আমরা এই জাতীয় সাম্প্রদায়িক শাসক দল বিজেপি যখন হিন্দু মুসলমানের বিভাজনের রাজনীতি করছেন, তীব্রমতা আরেক লাইনের রাজনীতি করছেন আইডেন্টিটি পলিটিক্সের নামে, আরেকদিকে আমরা বাঙালিও এক পথে করছেন। এগুলো আমরা মনে করি সম্ভবত এগুলি হেডকোয়ার্টার এক জায়গা থেকে পরিচালনা করেই এ রাজ্যের মানুষের সম্প্রীতি বিঘ্নিত করে মূল সমস্যা থেকে মানুষের দৃষ্টিটাকে অন্যদিকে সরিয়ে দেওয়ার জন্য এই পথ তারা বেছে নিয়েছেন, যে সাম্প্রদায়িক। এবং এখানে যা খুশি তা হোক, পরিস্থিতি যতই অবনতি হোক, তাদের কিছু যা আসে না, এই পথটা তারা নেওয়ার চেষ্টা করছে। কদমতলা ব্লকের একটা গ্রাম পঞ্চায়েত, জুন মাসে এটা প্রধান উপপ্রধানের নোটিফিকেশন দিয়ে নির্বাচন হয়। সেই নির্বাচনে এই গ্রাম পঞ্চায়েতটার নাম হলো কালা গাঙের পাড়। এই গ্রাম পঞ্চায়েতটাতে নির্বাচন যখন হয় সেখানে 6-6 হয়, এবং তখন গিয়ে নির্বাচন অফিসার, সেটা পঞ্চায়েত আইনি আছে, সেখানে টস হয়। টসে প্রধান এবং উপপ্রধান দুইজনই সিপিআইএম এর নির্বাচিত হয়েছে। নির্বাচিত হওয়ার পর এটা নিয়ম হলো, যখন নির্বাচিত হয় সাধারণত 3 থেকে 4 দিনের মধ্যে একটা নোটিফিকেশন বের করে দেওয়া হয়। তারা যে নির্বাচিত হয়েছেন, যিনি রিটার্নিং অফিসার ছিলেন ডিস্ট্রিক্ট পঞ্চায়েত অফিসার সহ, তারা সেখানে সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, প্রধান ইলেক্টেড হয়েছেন, উপপ্রধান ইলেক্টেড হয়েছেন, এবং সেখানে উচ্চ পদস্থ অফিসারদের সামনেই এখানে এই ঘটনাটা হয়েছে। এবং নির্বাচিত পঞ্চায়েতে প্রধান এবং উপপ্রধান কাজ করতে গিয়ে কাজ করতে পারছেন না, তাদেরকে কাজ করতে দিচ্ছেন না। এই সম্পর্কে আমাদের বিরোধী দল নেতা সচিবের সঙ্গে, পঞ্চায়েত দপ্তরের সচিবের সঙ্গে কথা বলেছে, কেন আপনারা নোটিফিকেশন করছেন না। আমি ব্যক্তিগতভাবেও যেহেতু একটা সময় পঞ্চায়েত ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত ছিলাম, এগুলি আইন টাইন সম্পর্কে কম বেশি একটা ধারণা আছে, আমি ডাইরেক্টরকেও জিজ্ঞাসা করেছিলাম কেন এটা কারণ আমরা দেখছি এটা দেখার তো কিচ্ছু নেই, ইলেক্টেড হয়ে গেছে, সার্টিফিকেট চলে এসছে, এটা কিচ্ছু না, একটা গ্যাজেট নোটিফিকেশন করা, কাজ শুরু করা। গত জুন মাসের পর ওই গ্রাম পঞ্চায়েতে কোনো রেগার কাজ,
কোনো প্রকার কাজ, কোনো সরকারি অর্থ খরচ হয়নি। আর মজার ঘটনা হলো সেই প্রধান উপপ্রধানকে কিন্তু আবার এখানে আগরতলাতে একটা সেমিনার হয়েছিল, তাদেরকে চিঠি দিয়ে আবার ডেকেছেন, তারা এসেছে, সরকারি নিয়ম অনুযায়ী এসছে। আর এই বিজ্ঞপ্তিটা এটা গিয়ে আমরা বললাম এখন অক্টোবর মাস, নির্বাচিত হয়েছে জুন মাসে, তাহলে এখানকার মানুষগুলো কি অপরাধ করেছে? এটারই প্রতিবাদে বিভিন্ন স্তরে বিডিও কাছে ডেপুটেশন দিয়েছেন, ডিএম এর কাছে দিয়েছেন, এসডিএম এর কাছে দিয়েছেন উত্তর জেলার, তারপরও কিন্তু সেখানে গিয়ে কোনো প্রকার ব্যবস্থা নেয়নি। সেখানে গিয়ে তখন ওইখানকার মানুষ এবং সিপিএম সিদ্ধান্ত নিয়ে একটা তারা রাস্তা অবরোধের আন্দোলনে ঘোষণা দিয়েছেন, পুলিশকেও আগাম জানিয়েছেন। এখানে গিয়েও বিজেপি একটা হামলা হুজ্জুতি তৈরি করার চেষ্টা করেছিলেন। শেষ পর্যন্ত এসডিএম যদিও বলেছে যে আগামী 7 দিনের মধ্যে যারা রাস্তায় বসেছে তাদেরকে গ্রেপ্তার করেছিলেন, এবং তারপরে এখানে একটা প্ররোচনামূলক অবস্থা তৈরি করার জন্য বিজেপি সেখানে চেষ্টা করেছিল, এবং সেখানে গিয়ে এসডিএম বলেছেন যে তিনি কাজ করার সুযোগ আমরা চাইব, খুব দ্রুততার সঙ্গে পঞ্চায়েতে যারা আছে তাদেরকে কাজ করার সুযোগ করে দিই। এসআরআই এটা নিয়ে আমাদের নরেশবাবু আছে, তিনি বলবে, আমি আর এটাতে যাচ্ছি না, এবং অন্যরা আছে তারাও বলবে এসআরআই নিয়ে, আর সরি এসআইআর নিয়ে বলবেন। এখানে আমি একটা বিষয় আপনাদের দৃষ্টিতে নিচ্ছি, যেটা গতকাল একটা অনুষ্ঠান, একটা বিয়ে বাড়িতে, সেটা হলো জিরানিয়া মহকুমার সচিননগর গ্রাম পঞ্চায়েতে, এখানে এই কালী চৌমুনি বলে, এটা মান্দাইয়ের পাশেই, একবারে মান্দাইয়ের পাশেই। ওখানে একটা নিমন্ত্রণ ছিল বিয়ে বাড়িতে, আমারই খুব পরিচিত, তারা মারাত্মকভাবে মানে অনুরোধ করেছিল যাওয়ার জন্য। আমি এবং আমার স্ত্রী দুপুরবেলায় এখান থেকে রওনা হই 12টা নাগাদ। 1:15 সাড়ে 12টা 1:15টার মধ্যে গিয়ে জিরানিয়া এসডিএম অফিসে যাওয়ার পর সামনে একদম জিরানিয়া বাজার সঙ্গে থানা থেকেও হবে 150 মিটার, আর বাজারের উপরেই এটা, হঠাৎ করে একটা খুব দামি গাড়ি কালো রঙের, এই গাড়িটা দিয়ে রাস্তার 2 দিক একদম পুরো রাস্তার অবরোধ করে দেন। অবরোধ করে দেওয়ার পর স্বাভাবিক কারণে আমার গাড়ি থামিয়ে দিতে হয়েছে। আমি যে গাড়িতে ছিলাম, আমি এবং আমার স্ত্রী, আমি তখন গেলাম কে আটকেছে, পেছনে আবার দেখলাম আর একটা বোলেরো গাড়ি দিয়ে পেছনের রাস্তাটা আটকে দেওয়া হয়েছে। জাতীয় সড়ক, এখানে এমনিতেই জাতীয় সড়কে প্রচণ্ড ভিড় হয়, 2 দিকে প্রচুর পরিমাণ গাড়ি দাঁড়িয়ে গেছে। আমি জিজ্ঞাসা কেন, আপনি এখানে যেতে পারবেন না। আমি কেন, এটা কি এই এলাকায় কি কারোর জন্য নিষিদ্ধ? আমার জন্ম এখানে, আমার বাবা এখানে এসছেন 1939 সালে, আমার বাড়ি এই মহকুমায়, আমার স্ত্রীর বাড়ি জিরানিয়া, আমি যেতে পারবো না কেন? এটা কে নিষেধাজ্ঞা জারি করেছে? এরকম তো কেউ কি আটকানো যায়? কেন না, আপনি যেতে পারবেন, আপনি ফিরে যেতে হবে। কেন? কারণ এখানে গেলে আপনি গেলেই লোকজন আসবে, এটা যেতে দেবো না, এখানে আপনাকে ফিরে যেতে হবে। অনেকক্ষণ তাদের সঙ্গে, প্রায় 15 মিনিটের মতো তাদের সঙ্গে আমার কথা কাটাকাটি হয়েছে যে কেন আমি যেতে পারবো, আমার স্ত্রীর সঙ্গে এবং আমার সঙ্গে। এবং এ পরিচিত বিজেপি এই লোক, এরা সবাই 7-8 জনের মতো ছিলেন, তারা রাস্তা থেকে গাড়িটা সরাচ্ছেন না। পাশে পুলিশ দাঁড়িয়ে আছে, কয়েকজন পুলিশ, সংখ্যায় বেশি না, তারা কি ট্রাফিক ডিউটি করতো না কি ব্যাপার আমি সেটা বলতে পারবো না, দাঁড়িয়েছিল। এবং এদিকে প্রচুর গাড়ি দাঁড়িয়ে গেছে। এই পরিস্থিতির মধ্যে তখন গিয়ে যাত্রী সাধারণ অসুবিধা হচ্ছে, মানুষও ভিড় করেছে। আমি তখন এই পরিস্থিতিতে শেষ পর্যন্ত কি করবো, আর এখানে গিয়ে তো আর এদের সঙ্গে মারামারি করা তো আমাদের পথ না, এটা আমরা বিশ্বাসও করি না। এবং এর আগেও কয়েকবার কিন্তু এরকম এই কাজ কোনো জিরানি এলাকায় গেলে নানা ধরনের বাধা তৈরি করার চেষ্টা করেছেন, এবং এটা পরিচিত। এবং এখানে যিনি বিধায়ক তার খুব কাছের লোকই, তিনি হয়তো মন্ত্রীও তার কাছের লোকই। এই ঘটনার পর আমি ডিজিকে জানাই যে এই ঘটনা ঘটেছে। মানিক দে তো ব্যক্তি না, শুধু আমার তো একটা পরিচিতি আছে, আমি তো এখানকার প্রধানের থেকে শুরু হয়েছে। 1979 সালে আমি প্রধান হই, এবং এখানে রাজনীতির সঙ্গে যুক্ত 1966 সাল থেকে আমি ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত। আমি জানি না যারা এগুলো করেছে নিশ্চয়ই তাদের জন্ম তখন হয়নি, তার বাবাদেরকেও আমি চিনি, 1-2জনকে চিনিছি, যাদের বাবাকে চিনি। তো এখানে গিয়ে যেখানে 20 বৎসরের বিধায়ক, তারপর 15 বৎসরের মন্ত্রী, এই জিরানিয়া মহকুমার প্রতিটা কাজের সঙ্গে যুক্ত, জন্ম কর্ম সব এখানে, এবং এই জায়গাতে গিয়ে যাওয়া যাবে না, এটা কি অরাজক অবস্থা, বগের মুল্লুক, যে এখানে যে এই এলাকাটা কারোর জন্য নিষিদ্ধ, এই অবস্থা চলছে জিরানিয়া এলাকায়।
অফিসটা তো জানেন আপনারা, বহুবার ভাঙচুর হয়েছে, বহু কমরেড আমাদের আক্রান্ত হয়েছে, বহু নেতা আক্রান্ত হয়েছে, বহু বাড়িঘর লুটপাট হয়েছে। এই ঘটনা নির্বাচনের পর থেকেই চলছে। গোটা মহকুমায় একটা অফিস ছাড়া কোনো অফিস খোলা নেই, অফিসগুলো খুলতে দেয় না, এই পরিস্থিতি চলছে। এবং এই যে অবস্থাটা চলছে, এই অবস্থা সম্পর্কে যেটা চলছে, আমি কালকে শেষ পর্যন্ত মন্ত্রীর দৃষ্টিতে নিই ঘটনাটা। ওনার সঙ্গে এমনিতে আমার কোনো কথাবার্তা সাধারণত হয় না বা হয়নি। ওই এলাকার বিধায়ক যিনি, তার দৃষ্টিতে আমি নিই। উনি তখন সবটা শুনল, না এরকম তো হওয়া উচিত না, এটা তো করা উচিত না, এটা তো যে যাবে বিয়ে বাড়িতে সেই। আমি চলছে দেখলো অনেক দিন যাবৎ, এগুলি তো আপনাদের লোকই তো করছে এগুলো। উনি আবার বলেছে এগুলো তো আগেও হতো, এরকম 1-2টা ঘটনা। আমি আগেরটা তো বলে দিলাম, আগে যেরকম হতো সেখানে হস্তক্ষেপও ছিল। এখন তো এগুলো চলছে অনেক দিন যাবৎ, অনেক ঘটনা ঘটেছে, এগুলো কি চলবে? এটা কি চলতে পারে? না, আমি দেখছি, এবং নিশ্চয়ই এটা হওয়া উচিত না। তিনি বারবার বলছে উচিত না, আমি দেখছি। আমি গতকাল এটা প্রেসের সামনে আসিনি। কেন? আমি অপেক্ষা করেছি মন্ত্রী নিশ্চয়ই সেটা তিনি নিন্দা করবেন বা এ সম্পর্কে কিছু বলবেন। আমি অপেক্ষা করেছি ওনার কল আসার জন্য। আমি দেখলাম যে আজ এখন পর্যন্ত ওনার দিক থেকে উনি কি ব্যবস্থা নিয়েছেন বা কি বলেছেন, এটা কিছু তো বলবে। উনি বলছে আমি দেখছি ব্যাপারটা, এবং এটা হওয়া উচিত না, এটা বলেছে। এবং আমি তো অপেক্ষা করেছি, অপেক্ষা করার পরও দেখলাম যে কিছু না। এবং এই যে অবস্থাটা চলছে এটা সম্পর্কে এই কারণেই আজকে আপনাদের সামনে আমি বিষয়টা তুলে ধরলাম। কি সিদ্ধান্ত হচ্ছে, সামাজিক অনুষ্ঠান, বিয়ে বাড়িতে যেতে পারবো না, কেউ মারা গেলে যাবে। এবং আরেকটা ঘটনা ঘটেছিল বৎসর 4 আগে, একটা আমাদেরই খুব পুরনো কর্মী, উনি মারা গেছেন, ওনার বাড়িতে গিয়েছিলাম। সেখানে গিয়েও যে না, এই মারা গেলে বা যাই কিছু এগুলো আমরা দেখবো, এখন আপনার আসার দরকার নেই, আপনি তো অনেক বছর দেখেছেন এলাকাটা তৈরি হয়েছে, আমরা দেখবো, এগুলো বলার চেষ্টা করছি। কিন্তু আমি সেখানে গিয়ে কিন্তু এটা বলেছি যে না, এবং এখানে গিয়েও কিন্তু প্রতিবাদে সামিল, এবং আমি প্রতিবাদ করেছিলাম যে এটা করবেন না। তো এই যে ঘটনাগুলো এটা চলছে, এখন মুখ্যমন্ত্রী, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি স্বরাষ্ট্র দপ্তর দেখেন, তিনি পুলিশকে চালান, ওনারই একজন মন্ত্রীর এলাকায় এই জাতীয় ঘটনা ঘটছে, ওনার দৃষ্টি তো অনেকবার নিয়েছি আমরা, এই জাতীয় ঘটনা যে এলাকায় চলছে। মধ্যবার এটাও বলেছে যারা আমার গাড়ি আটকেছে, কেন এটার বিরুদ্ধে আপনারা আগরতলা মিছিল করছেন, এটাও আবার বলেছে, এটা প্রতিবাদ কেন করছেন, এটাও চার্জ করেছে। এই যে ঘটনাগুলো চলছে, মুখ্যমন্ত্রী কি দায়িত্ব এড়াতে পারেন? ওনারই মন্ত্রিসভার মন্ত্রীর একজন এলাকাতে এই ঘটনা ঘটছে, উনি স্বরাষ্ট্র দপ্তরে ভারপ্রাপ্ত, পার্টি অফিস ভাঙছে, মানুষ আক্রান্ত হচ্ছে, রক্তাক্ত হচ্ছে, এগুলো দেখার দায়িত্ব তো ওনারও। এবং এই ঘটনাগুলো আমরা বামফ্রন্টের পক্ষ থেকে এই বিষয়গুলি নিন্দা করছি, প্রতিবাদ করছি। চিহ্নিত করুক, ব্যবস্থা নিক, এবং সরকার তার দায়িত্ব পালন করুক, এটা আমাদের দিক থেকে আমাদের পরিষ্কার বক্তব্য। এবং এই কারণে আমি বিষয়টা আপনাদের মাধ্যমে এটা তুলতে বাধ্য হলাম। আমি কালকে কিন্তু অনেক সাংবাদিক বন্ধুরা জিজ্ঞাসা করেছিল 1-2 জন, আমি কিচ্ছু বলিনি। কেন বলিনি? কারণ যেহেতু একজনকে জানিয়েছি, তিনি কি করে আমি অপেক্ষা করেছিলাম, কিন্তু আমাকে এরপর আর কিছু জানায়নি আর কি। এই কারণে আপনাদের মাধ্যমে বিষয়টা আমি তুলতে বাধ্য হলাম। এই অরাজকতা কতদিন চলবে? মানুষ সামাজিক অনুষ্ঠানে যেতে পারবে না, স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে না, কথা বলতে পারবে না, এটা কি মানে স্বৈরশাসনের চূড়ান্ত বহিঃপ্রকাশ। এবং এর তো একটা সীমা থাকবে, তো সীমা ছাড়িয়ে যাচ্ছে। এগুলো আপনাদের দৃষ্টিতে নিয়ে আসলাম। নরেশবাবু বললেন, বিজনবাবু বলবেন, ব্যাপারটা তো এতক্ষণ ধরে আমাদের যে বামফ্রন্টের কনভেনার মানিক দে আপনাদের সামনে সবিস্তারে বলেছেন রাজ্যের পরিস্থিতি সম্পর্কে। আমি একটা কথা বলতে চাই, আমরা বিরোধী দল করি তা ঠিক আছে, এই জন্য সরকারের যে কোনো কিছু বিরোধিতা করব তা নয়, যেটা বাস্তব তাই বলছি। আমরা বিশেষ করে রাজ্যে এত উচ্ছৃঙ্খলতা ওই জায়গার থেকে সৃষ্টি হচ্ছে, নেশা কারবারি রাজ্যের সর্বত্র, আনাচে কানাচে সবখানে যে মদের কাউন্টার খুলে দিয়েছে রাজ্য সরকার, এবং বেসরকারিভাবে যেগুলি লুকিয়ে লুকিয়ে তারা বিক্রি করে, এখান থেকে বিশেষ করে যুবকরা, যুবতীরা 20 বছর থেকে 30 বছর এই ছেলেরা, যুবক যুবতী নষ্ট হয়ে যাচ্ছে।
এবং এখান থেকে তারা উচ্ছৃঙ্খলা তৈরি করছে। যেমন গত কিছুদিন আগে আমাদের দুর্গোৎসব হয়ে গিয়েছে, রাজ্যে সারা দেশে হয়েছে। আমরা দেখেছি মেলার মাঠে সিটি সেন্টারের সামনে একটা ঘটনা দেখেছি, স্বামী স্ত্রী বাচ্চা সহ তারা এসেছে পূজা দেখার জন্য, তারা রক্তাক্ত হয়েছে এবং নেতাজি স্কুলে এখানেও রক্তাক্ত হয়েছে। একটা অরাজকতা পরিস্থিতি। এই পরিস্থিতি মোকাবিলা করার জন্য, সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা আজকে বামফ্রন্টের পক্ষ থেকে আপনাদের মাধ্যমে রাজ্যের আপামর জনগণের কাছে আমরা এটা আহ্বান রাখছি। আরও একটা জিনিস আমরা লক্ষ্য করেছি, ওরা বারবার বলছে যে আমাদের দেশ অর্থনৈতিক দিক থেকে একদম স্বয়ং সম্পূর্ণ এবং বিশ্বের মধ্যে জাপানের পরে আমাদের স্থান, এমন তারা বক্তব্য করছে। কিছুদিন আগে আমরা লক্ষ্য করেছি বিশ্ব ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক তারা একটা তালিকা প্রকাশ করেছে। এই তালিকা উল্লেখ আছে যে যে দেশ ঋণ নিয়েছে, এদের মধ্যে সবচেয়ে বেশি ঋণ নিয়েছে আমাদের ভারতবর্ষ। ভারতবর্ষ শীর্ষস্থান অধিকার করেছে। অথচ ওরা সর্বত্র ফ্ল্যাক্স ফেস্টুনের মাধ্যমে, বক্তৃতার মাধ্যমে বারবার আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে বলে দিচ্ছে যে আমাদের দেশ অর্থনৈতিক দিক থেকে একেবারে পূর্ণ, ভালো অবস্থায় আছে। এই অবস্থায় আছে, এখন এটা তো পুরো প্রকাশ হয়ে গিয়েছে। যাই হোক, এটা আরেকটা বিষয়। আমরা এটাই বলতে চাই আজকের এই সভা থেকে, মানে সাংবাদিক সম্মেলন থেকে, যে রাজ্যে যে উচ্ছৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়েছে, যে যেমন বিশ্রামগঞ্জ, ওইখানে মানুষ যেতে ভয় করে, এখন গাড়ি থেকে নামিয়ে প্যাসেঞ্জারকে মারধর করা হচ্ছে যে কোনো একটা ইস্যু নিয়ে। এর মধ্যে জড়িত করা বিজেপির ছেলেরাই এখানে জড়িত, আমরা বারবার লক্ষ্য করেছি। উদয়পুরে ঘটনা হয়েছে, গতকাল দেখেছি, গত পরশুদিন দেখেছি ইন্দ্রনগরে একটা ঘটনা হয়েছে। মায়ের কাছ থেকে 13-14 বছর মেয়েকে ছিনতাই করে নিয়ে যাচ্ছে। মা যখন গিয়েছে ওকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। এই অবস্থা, মেয়ে ছেলেরা সন্ধ্যার পরে দিনেও বেরোতে কষ্ট হচ্ছে। এবং যারা ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে যাচ্ছে 50,000 টাকা, 60,000 টাকা, তাদের থেকে টাকা ছিনতাই করে নিচ্ছে প্রকাশ্য দিনের বেলা। এগুলির বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করার জন্য আজকে আমরা এখানে সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়েছি। দীপক কিছু কইবেন? সাংবাদিক বন্ধুগণ, এ রাজ্যের যে সংবাদ পরিবেশনার যে জগৎ, এই জগতের সাথে আপনারা যুক্ত। এ রাজ্যের যে বৈদ্যুতিন প্রচার মাধ্যম এবং অন্যান্য যে প্রিন্ট মিডিয়া, এগুলোর মাধ্যমে প্রতিদিনই, বিশেষ করে 2018 সনে বিজেপি আইপিএফটি জোট সরকার ক্ষমতায় হওয়ার পর এ রাজ্যে বহু বামফ্রন্ট এবং শাসক দলের যে বিরোধী, তাদের বহু অফিস, শাখা সংগঠনের অফিস জ্বালিয়ে দেওয়া হয়েছে, তছরূপ করা হয়েছে, নষ্ট করে দেওয়া হয়েছে। এই যে ধারাটা, এই ধারাটা এখনো অব্যাহত। 7 বৎসর ধরে কেন্দ্রে এবং রাজ্যের বিভিন্ন যে স্বায়ত্তশাসিত যে সংস্থা, এই সংস্থায় রয়েছে বিজেপির একচ্ছত্র আধিপত্য, শাসন ক্ষমতা। এবং কিভাবে তারা সেই শাসন ক্ষমতা করায়ত্ত করেছেন, এরা রাজ্যের মানুষ ভালো করেই জানেন এবং ওনারা ভালো করে জানেন। তারপরও দেখা যাচ্ছে যে গত 1 সপ্তাহে 7-7টা ঘটনা ঘটেছে বিরোধীদের অফিস ভাঙচুরের ঘটনা। 3 তারিখে ধলাই জেলার সালামার 5টি স্থানে 5টি অফিস, 5 তারিখে খোয়াই এবং 4 তারিখে সুভাষনগর এবং সর্বশেষ 7 তারিখে টিএমসির যে অফিস। এতে প্রমাণিত হচ্ছে কি যে এরা গণতান্ত্রিক বাতাবরণ রাজ্যে রক্ষা করতে এই সরকার ব্যর্থ। শুনেছেন আমাদের বামফ্রন্টের আহ্বায়কের মুখে থেকে যে মানুষ সামাজিক অনুষ্ঠানে সামাজিকতা করতে পারবে না, এতে প্রতিবন্ধকতা তৈরি করা, কোন সুশাসনের নমুনা? মুখে সরকারের পদস্থ কর্তা ব্যক্তিরা ঠিক রুম সাম্রাজ্যের নিরুর মতন বলে যাচ্ছেন সব কুছ ঠিক হয়, কিন্তু বাস্তবটা কি উল্টো। ঘরে মায়ের কুলে, মায়ের কাছে নাবালিকা কন্যা শান্তিতে ঘুমোতে পারছে না। বাড়িতে নাবালিকা মেয়েরা তাদের বাপ পিতামাতার অনুপস্থিতিতে নিরাপদভাবে থাকতে পারছে না। এই সমস্ত ঘটনাগুলো আমরা দেখছি যে গত 7-10 দিন ধরে নির্বিচার পত্রপত্রিকার মাধ্যমে, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে, ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে প্রকাশিত হচ্ছে। অথচ আমরা দেখছি যে রাজ্যের প্রশাসনিক কর্তা ব্যক্তি যারা, যিনি মুখ্যমন্ত্রী, ওনারাতে পুলিশ প্রশাসনের দায়িত্ব রয়েছে,
এতে নির্বিকার সর্বস্ব ক্ষেত্রে। তারপরে হচ্ছে ঘোটালা, পুর দপ্তর, আজকের পত্রপত্রিকায় বেরিয়েছে অগ্নি নির্বাপক দপ্তরের বিরাট ঘোটালা, 60 কোটি টাকার উপরেরও ঘোটালা। কিছুদিন আগে উত্তর ত্রিপুরার বিভিন্ন দপ্তরে ঘোটালা বেরিয়েছে। বাস্তুকার, কিছুদিন আগে কুমারঘাটে বাস্তুকার নিগৃহীত হয়েছেন ঠিকাদারদের কাছে। এর কারা? পুলিশ জানে না এবং সরকারের অধিষ্ঠান যে দল তারা জানেন না এরা কারা। যদি তাদের দলে না হয় অন্য গ্রেপ্তার করা হচ্ছে না কেন, জনসম্মুখে তুলে আনা হচ্ছে না কেন যে এরা বিজেপির দুষ্কৃতিকারী নয়, এরা বিজেপির সাথে যুক্ত নয়, এরা বিজেপি বিরোধীরা, সেটা আনতে পারছেন না কেন? কাজেই এই সমস্ত বিষয়গুলিতে আমরা আমরা জনগণকে এটাই আমরা বলতে চাই বামফ্রন্টের পক্ষ থেকে, এই সর্বক্ষেত্রে রাজ্য সরকার সম্পূর্ণ ব্যর্থ। তারপরে হচ্ছে কর্মসংস্থান, অর্ধ লক্ষের বেকার সম্প্রতি সর্বশেষ বিধানসভায় তথ্য বেরিয়েছে। কোথায় কর্মসংস্থানের ব্যবস্থা? নেশার বিরুদ্ধে বলতে নেশা বিরুদ্ধ, অথচ প্রতিদিনই দেখা যাচ্ছে যে নানা ধরনের নেশাদ্রব্য আটক হচ্ছে। তো এই অবস্থায় আমরা সাধারণ মানুষকে বলছি যে দিনকে দিন জঙ্গলের রাজত্ব ত্রিপুরা রাজ্যে সর্বত্র প্রসারিত হচ্ছে, অগণতান্ত্রিক কার্যকলাপ বৃদ্ধি পাচ্ছে, মানুষের স্বাধীনভাবে তার যে জীবন যাপন যে নির্বাহ করা সেই জায়গাতে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে, ত্রাসের রাজত্ব কায়েম হচ্ছে। এর বিরুদ্ধে রাজ্য সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিন, রাজধর্ম পালন করুন এবং জনসাধারণও রাজ্য সরকারকে নাগরিক সুরক্ষা দিতে বাধ্য করার জন্য রাস্তায় নামা ছাড়া দ্বিতীয় কোনো পথ নাই। এটাই আমরা আপনাদের মাধ্যমে রাজ্য প্রশাসনকে জানিয়ে দিতে চাই এবং পাশাপাশি রাজ্যের জনগণকেও আমরা এই সম্পর্কে অবহিত করে দিতে চাই যে রাজ্য সরকারের অবিচার অনাচারের বিরুদ্ধে আপনারা জেগে উঠুন, আপনারা প্রতিবাদ কণ্ঠ আপনারা সুরে সুর মিলান। সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি সাংবাদিক বন্ধুদের। আমরা এই ত্রিপুরা রাজ্যের বিজেপির শাসন 18 সাল থেকে এখন পর্যন্ত আমরা দেখছি আইন শৃঙ্খলা ত্রিপুরা রাজ্যে কিছু আছে বলে আমার মনে হয় না। সেটা আপনারা ভালো করে জানবেন। ত্রিপুরা রাজ্যের জনগণ কি অবস্থায় আছে পত্রপত্রিকায় বেরোচ্ছে, আপনারা লিখছেন, আমরা দেখছি। প্রতিদিন সংবাদ মাধ্যমে আমরা জানতে পারছি আজকে সেখানে ছিনতাই হচ্ছে, এখানে চুরি হচ্ছে, এখানে ডাকাতি হচ্ছে, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হচ্ছে, হাসপাতালে গেলে ওষুধ নেই, ডাক্তাররা ঠিকমতো চিকিৎসা করছে না, ইত্যাদি ইত্যাদি বিষয় সারা ত্রিপুরার মানুষকে একটা ব্যতিগ্রস্ত একটা এমন অবস্থা তৈরি করেছে, আতঙ্কের মধ্যে ত্রিপুরাবাসী চলছে। আমরা তার তীব্র প্রতিবাদ জানাই। কুমারঘাটে সেদিন রণজয় দেববর্মা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, ওনাকে কাজের বিষয় নিয়ে ওনার কোয়ার্টারে গিয়ে মারধর করেছে, আমরা পত্রিকাতে দেখলাম, আপনারা তো ভালোভাবেই জানেন। আরও একটা বিষয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হিসেবে আমাদের দেখা উচিত এবং বলা উচিত এবং সেই ব্যাপারে ত্রিপুরার জনগণ সোচ্চার হওয়া দরকার, যেটা নেশার ট্যাবলেট ইয়াভা। কাঞ্চনপুর, দামছড়া, খেদাছড়া সেদিক দিয়ে এমন হারে চলছে, পুলিশ ধরেও তাদেরকে ছেড়ে দিচ্ছে, পুলিশ কোনো ভূমিকা নিচ্ছে না। ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, ওনাদেরকে আমরা অনেকবার জানিয়েছি, ডেপুটেশন দিয়েছি, ডেপুটেশন দেওয়া হয়েছে, কিন্তু কোনো ব্যবস্থা এখন পর্যন্ত নেওয়া হচ্ছে না। বিরোধীরা যারা কোথাও যাবে ব্যক্তিগত কাজে বা এমনিতে নিমন্ত্রণে যেতেই পারবে না। আমাদের প্রাক্তন মন্ত্রী মানিক দে, উনি গতকালকে বাধাপ্রাপ্ত হয়েছেন, যেতে পারছেন না। আমরা দেখলাম ত্রিপুরা রাজ্যে ওই স্বাধীনতার পূর্বে যে ব্রিটিশ রাজ ছিল সেরূপভাবে একটা ব্যবস্থা শুরু হয়ে গেছে। এতে আমাদের সবাই মিলে তার প্রতিবাদ আমরা জানাই এবং সেই ব্যাপারে আমরা সোচ্চার হওয়ার জন্য ত্রিপুরাবাসীর প্রতি আহ্বান রাখছি। ধন্যবাদ। এসআইআর সম্পর্কে এর আগেও আমরা আমাদের বক্তব্য রেখেছি।
আমি আজকে আবারও বলতে চাই যে এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে। এই সময়ে আমাদের রাজ্যেও এই প্রক্রিয়াটা শুরু হয়েছে। এসআইআর উদ্দেশ্য সম্পর্কে আমরা সন্দেহ প্রকাশ করছি। সত্যিকারের অবৈধ ভোটারদের বাদ দেওয়ার জন্য যদি এসআইআর হয় আমাদের আপত্তি নাই, কিন্তু এখন বিহারের যে তাদের এক্সারসাইজ সেখান থেকে আমরা লক্ষ্য করছি বিরোধী দলের ভোটারদের বাদ দেওয়ার লক্ষ্যেই এই এসআইআর, যেটা নিরপেক্ষ নির্বাচন কমিশন নিরপেক্ষ থাকার কথা, নিরপেক্ষতা বজায় না রেখে একটা শাসক দলের পক্ষে সুবিধা দেওয়ার জন্য কাজ করছে, এটা আমরা লক্ষ্য করছি। অনেকে মনে করছে এটা অবৈধ ইমিগ্রেন্ট, ইলিগ্যাল মাইগ্রেন্টদের পুশব্যাক করার জন্য করছে। মোটেই এরকম আমরা দেখছি না। সিএ করার পর 2014 সাল পর্যন্ত যারা এসেছে তারা সবাই বৈধ হয়ে গেল। এরপরেও কিছুদিন আগে স্বরাষ্ট্র দপ্তরের যে নোটিফিকেশন ডিরেকশন, সেখান থেকে বলা হলো 2014 না, 2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত যারা এসেছে তারা সবাই এখানকার ভারতবর্ষের নাগরিক হবে। এরপরে আর পুশব্যাকের সুবিধা কোথায়, সুযোগ কোথায়? কাজেই এসআইআর আসলে পুশব্যাকের জন্য ইলিগ্যাল মাইগ্রেন্টের এটা হচ্ছে আমরা মনে করতে পারছি না। এটা তারা তাদের বিরুদ্ধে যারা ভোট দেবে বলে তারা মনে করছে, তাদেরকে তাদের নামটাকে বাদ দেওয়ার জন্য এটা করা হচ্ছে। সেই কারণেই আমরা একে বিরোধিতা করছি। যদি আপনাদের কিছু থাকে, কাছে কিছু করো, এনি কোয়েশ্চেন? হ্যাঁ, মুখে। আমি ঘটনা যখন ঘটে আমি যখন ব্যাক করি তখন গিয়ে কত 100 মিটার যখন ফিরে তখনই কি ফোন করি ডিজিকে, আমি ঘটনা জানাই। এরপর অন দি ওয়ে আমি আগরতলা ফেরো অন দি ওয়ে, এরপর ওই সুশান্ত বাবুর সঙ্গে আমার কথাবার্তা হয় অন দি ওয়ে। তখন বলছেন তো যে এরকম তো আগেও হয়েছে, ভালো আগে যে যদি আগে তুমি অদম তাই বলি আমি উত্তম হইব না কেন, কিন্তু ওনাদের ট্রেজেডি হচ্ছে তুমি অদম তাই আমি আরো নড়াদম, আমি আরো নড়াদম। আগে মানে 18 পর থেকে তো অনেক ইনসিডেন্ট হয়েছে। আর বামের আমলে হয়েছে যেটা আপনি বলছেন, বামের আমলে তখন আপনি এখানে প্র্যাকটিক্যালি জানেনই না কিচ্ছু, এই জায়গার মাটি, এই জায়গার লোকজন কিচ্ছুই চিনেন না, জানেনও না অনেকটা। তাই কাজেই আমি বলেছি যে এরা যারা করছে এগুলি আপনি ভালো করেই চিনেন, এরা আপনার প্রশ্রয়পুষ্ট, আমি এই শব্দটা বলেছি। উনি তখন বলেছে প্রশ্রয় দেওয়ার কোনো প্রশ্নই আসে না, আমি দেখছি, আমি এটা সম্পর্কে ব্যবস্থা নেব বা দেখছি, এই শব্দ ব্যবহার করেছে। তো আমি স্বাভাবিক কারণ একজন মিনিস্টার যখন বলে তার প্রতি সম্মান জানিয়ে কালকে প্রেস আমাকে জিজ্ঞাসা করলে আমি কোনো মন্তব্য করি নাই। আমি ভেবেছিলাম উনি কি দেখেছেন এটা আমাকে একটু জানাবেন বলে আমি আশা করেছিলাম, কিন্তু জানাননি। এই কারণেই আজকে ইতিমধ্যে পত্রিকায় বেরিয়ে গেছে, দুটো না কয়েকটা পত্রিকা আমি দেখলাম, আর ফেসবুকটুকুও বেরিয়ে গেছে ঘটনাটা। তো স্বাভাবিক কারণে তো এর চুপ থাকা যায় না, আমাকে তো জিজ্ঞাসা করলে কিছু বলতে হবে ঘটনাটা। এই কারণে আমি আজকে আপনাদের সামনে ঘটনা তুলে ধরলাম। এটা জিরানিয়াতেই রয়ে গেছে। জিরানিয়ার মানে এই 18 পরে জিরানিয়াতে যা চলছে, এই কথাগুলো যে বারবার বিভিন্ন দিক থেকে আসছে, এবং এটা কালকের ঘটনা আবারও প্রমাণ করলো ওই জায়গাতেই রয়ে গেছে, তার কোনো পরিবর্তন হচ্ছে না। এখানে এই দায়িত্ব তো এখানকার যারা নির্বাচিত প্রতিনিধি এড়াতে পারেন না, এই দায়িত্ব তো তাদের কম বেশি বহন করতে হবে।